প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার এই লাইভ ক্লাস যারা দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, সহকারী শিক্ষক গণিত, বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমি তোমাদের আজ যে বিষয় নিয়ে এসেছি, নবম দশম শ্রেণীর গণিতের একটা বিষয়। দেখো, আমি বীজগণিতের একটি বিষয় আমি আমাদের অনলাইন ক্লাসে অন্যান্য স্যারেরাও ক্লাস নিচ্ছেন, আমার ভাগে পড়েছে বীজগণিত, তাই ধারাবাহিকভাবে তোমাদের বীজগণিতের বিষয় নিয়ে আমি হাজির হচ্ছি। তো দেখো, প্রথমে আমি একটা বিষয় অবতারণা করে নিচ্ছি। দেখো, আমরা যদি এ ইন্টু এ তিনটা এ গুণ করি, তিনটা একে যদি আমরা গুণ করি তাহলে কি পাই বলো? কি পাই? এ কিউব। ভেরি গুড। কি পাই? এ কিউব পাই, তাই না? তাহলে এই এ কিউব যে রাশিটা আমরা পাইলাম, এই এ কিউব রাশিকে বীজগাণিতিক ভাষায় কি বলা হয় বলতে পারো তোমরা? এটাকে বলা হয়, এই এ কিউব রাশিকে বলা হয়, কি বলা হয়? সূচকীয় রাশি। ভেরি গুড। কি বলা হয়? সূচকীয় রাশি। এই রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি, কারণ এখানে এই যে এ রয়েছে, এ হচ্ছে ভিত্তি। একে বলা হয় ভিত্তি বা ইংরেজিতে বলা হয় বেজ। আর এই কিউব উপরে যে পাওয়ার আকারে রয়েছে, পাওয়ার, এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার বলা হয়। তাহলে ঘাত আমাদের আজকের বিষয় হচ্ছে সূচক। আমি তোমাদের আজকের যে বিষয় নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে সূচককে ইংরেজিতে এটাকে বলা হয় এক্সপোনেন্ট বলা হয়। এক্সপোনেন্ট অথবা এটাকে আমরা ইন্ডেক্স বলতে পারি। INDICES, ইন্ডেক্স বলতে পারি। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে এই সূচক। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। তোমরা কাগজ কলম হাতে নিয়ে বসে পড়ো। তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে পাঠ্য বইয়ের, এখানে রয়েছে সূচক, লগারিদম। আজকে আমি সূচক নিয়ে আলোচনা করব, এরপর ধারাবাহিকভাবে লগারিদম নিয়ে আলোচনায় আসব। আজকে সূচক। এখানে সূচক কি আমরা দেখেছিলাম, এ কিউব, এটা একটা সূচকীয় রাশি এবং এ ছিল এখানে ভিত্তি এবং এটা ছিল ঘাত। তাহলে ভিত্তি ও ঘাত সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। ভিত্তি ও ঘাত সম্বলিত রাশিকে কি বলা হয়? সূচকীয় রাশি বলা হয়। সূচকীয় রাশির এই সূচকের এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা রয়েছে। এগুলো হচ্ছে সূচকীয় রাশির সূত্র। সূচকের সূত্র ইন্ডেক্স। আমরা সূচকের আরেক নাম হচ্ছে ইন্ডেক্সও বলা যায়। ইন্ডেক্স লজ, সূচক সূত্র। সময় বাঁচানোর উদ্দেশ্যে আমি সূত্রগুলো আগেই লিখে রেখেছি। এবার দেখো, সূচকের সূত্রের আমরা এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছি, আমি এইগুলোর এখন বিবরণ দিচ্ছি। এখানে 1 নাম্বার সূত্র রয়েছে a⁴m ইন্টু a⁴n। সূচকের নিয়ম অনুযায়ী যদি এইভাবে ইন্টু আকারে থাকে, বেজ একই থাকে, তাহলে এই দুইটা বেজ থেকে একটা বেজ কমন যাবে আর পাওয়ারটা কি হবে? যোগ হবে। এটাকে বলা হয় গুণ সূত্র, সূচকের গুণ সূত্র। এরপর যাই 2 নাম্বার, a⁴m ডিভাইডেড বাই a⁴n।
এখানে ভাগ আকারে রয়েছে, এটা হচ্ছে ভাগ সূত্র। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n। আবার দুইটা বেস এ কমন নিয়ে লেখা যায় m মাইনাস n। তবে শর্ত হচ্ছে এখানে যখন m এর মানটা বড় হবে, যেমন m এর মান 7, n এর মান 5, তখন m এর মান বড়। যখন m এর মানটা বড় হবে তখন এ আকারে লেখা যাবে। এখানে লেখা যখন m গ্রেটার দেন অর ইকুয়াল টু n, অর্থাৎ বড় কিংবা সমান হলেও হবে। আবার অন্যভাবে যখন n এর মানটা বড় হয়ে যাবে, অর্থাৎ নিচের রাশির মান ঘাত যখন বড় হবে, তখন এটাকে লিখতে হবে 1/a টু দি পাওয়ার n মাইনাস m। যখন n গ্রেটার দেন m, অর্থাৎ n এর মান যখন m এর চেয়ে বড়। এই সূত্রকে বলা হয় ভাগ সূত্র। এরপর দেখো 3 নাম্বার রয়েছে এ বি ইনটু সম্পর্ক এ বি হোল টু দি পাওয়ার n। এটাকে লেখা যায়, যদি এ আকারে থাকে তাহলে কি লেখা যায়, এ এর পাওয়ার হবে কত n, আবার বি এর পাওয়ারটাও হবে n, অর্থাৎ এ টু দি পাওয়ার n ইনটু বি টু দি পাওয়ার n। এটাকে বলা হয় গুণফলের ঘাত সূত্র, গুণফলের ঘাতের সূত্র। এবং এইখানে 4 নাম্বার আরেকটা দেখতে পাচ্ছি, দেখো a বাই বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটা সমান কি লেখা যায়, দেখো এই পাওয়ারটা যদি এই আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, হ্যাঁ কি লিখতে পারি, a এর পাওয়ার হচ্ছে n, আবার b এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এটাকে বলা হয় ভাগফলের ঘাতের সূত্র। এখানে একটা শর্ত রয়েছে b নট ইকুয়াল টু 0, অর্থাৎ b এর মানটা 0 হতে পারবে না, অন্য যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখানে 5 নং আমরা দেখতে পাচ্ছি, দেখো a টু দি পাওয়ার m ইনটু হোল টু দি পাওয়ার n। এইভাবে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি হচ্ছে, এই পাওয়ার গুণ হচ্ছে, অর্থাৎ a টু দি পাওয়ার m n। এটাকে বলা হয় ঘাতের ঘাত, গুণফলের ঘাতের ঘাত এর সূত্র। এরপর 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা বহুল ব্যবহৃত সূচকে অনেক ব্যবহার আমরা পাবো। a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। হ্যাঁ কি, আবার বলছি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হবে তখন এর মান হয়ে যাবে 1। এবং এখানে শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a এর মানটা 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে হবে। এবং 7 নং দেখা যাচ্ছে, এটাকে বলা হয় শূন্য সূচকের সূত্র, শূন্য সূচক। এবং এটাকে বলা হয় দেখো a টু দি পাওয়ার মাইনাস n। এটাকে আমরা পড়ব a ইনভার্স। কি পড়ব, এই চিহ্নটা ঋণাত্মক চিহ্নটাকে আমরা কি পড়ব, এটা ইনভার্স, ভি ই আর এস ই, ইনভার্স পড়ব। বাংলায় লিখে দিচ্ছি আমি ইনভার্স, ইনভার্স। তাহলে এটাকে আমরা কি পড়ব, ইনভার্স পড়ব। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, ফিজিক্সে পেয়েছো, তোমরা পড়েছো পার, হ্যাঁ n পার s স্কয়ার আছে না, n পার s স্কয়ার, তোমরা পড়ছো n পার s স্কয়ার, কিন্তু আমরা পার না বলে এখানে গাণিতিক ভাষায় আমরা ইনভার্স বলবো। হ্যাঁ ইনভার্স বলবো। তাহলে এটা হচ্ছে ইনভার্স, a ইনভার্স n। এটা সমান লেখা যাবে, যদি ইনভার্স থাকে তাহলে ইনভার্সের জন্য 1, আর বাকি a টু দি পাওয়ার n, বাকি পাওয়ারটা কোথায় যাবে, বাকি যে পাওয়ারটা আছে এটা সবসময় নিচে চলে যাবে। এটা শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0 এবং n বিলংস টু n, অর্থাৎ n এর মানটা হবে যে কোনো নর্মাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তোমরা সেটের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা পড়েছ, হ্যাঁ যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে সূচকের প্রয়োজনীয় সূত্র। আরো কিছু একটা সূত্র রয়েছে তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলো উঠিয়েছো, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ আরো কিছু সূত্র রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। একটা সূত্র এইরকম রয়েছে, দেখো তোমরা একটা সূত্র পাবে, একটা শর্ত দিয়ে একটা সূত্র পাবে, যদি a গ্রেটার দেন 0 হয়, a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, a গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 হলে এই শর্তে আমরা পাবো a টু দি পাওয়ার x, মনে করো a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার y। এই শর্ত অনুযায়ী, এই শর্ত থেকে
এই শর্ত থেকে এমনটা যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, যদি এই শর্ত হয় এর মান যদি 0 অপেক্ষা বড় হয়, এর মান 1 না হয়, হ্যাঁ 1 না হয়, 1 থেকে বড় হয়, তাহলে বেজে যদি মিলে যায় তাহলে বেজ বাদ দেওয়া যায়। তাহলে বেজ বাদ দিলে আমরা লিখতে পারি কি x, হ্যাঁ x ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে আমরা লিখি, সুতরাং x ইকুয়াল টু y লিখতে পারি। অর্থাৎ বেজ মিলে গেলে বেজ বাদ দিব, বেজ মিলে গেলে বেজ বাদ দিব। আমরা আরেকটা সূত্র দেখি, যদি এমন হয় a টু দি পাওয়ার 0 এবং b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 এবং b টু দি পাওয়ার 0, এবং শর্তটা যদি এরকম থাকে, এই শর্ত এবং সূত্রটা যদি এরকম থাকে, দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x। তাহলে এই শর্তে এই জন্য এখান থেকে আমরা লিখতে পারি, লক্ষ্য করো আগেরটা ছিল বেজে মিল, বেজ বাদ দিলাম, এখন দেখা যাচ্ছে পাওয়ারে মিল, পাওয়ারে যদি মিল থাকে তাহলে কি করে যায়, পাওয়ার উঠিয়ে দেওয়া যায়। তাহলে সুতরাং a সমান কি লেখা যায়, b লেখা যায়, a সমান b। এই হচ্ছে মোটামুটি সূচকের প্রয়োজনীয় সূত্র। তোমরা এই সূত্রগুলা তোমাদের বইয়ের 83-80 কত পৃষ্ঠায় রয়েছে, 80-86 পৃষ্ঠায় রয়েছে। এই সূত্রগুলো ভালোভাবে দেখে নিবে, আর এই সূত্রগুলো অবশ্যই এতক্ষণে তোমরা খাতায় উঠিয়েছ। এবার চলো আমরা এই সূত্রগুলার প্রয়োগ আমরা দেখে নিই, প্রয়োগ দেখি, বুঝাইব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রয়োগ আমরা দেখি। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 4.1 হলো, অনুশীলনী 4.1, আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। 4.1 4.1 এটা দেখো, অনুশীলনী 4.1 এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রায় একই অঙ্ক রয়েছে। এখানে আমরা 3 নাম্বার অঙ্কটা একটু দেখে নেই। 3 নাম্বার অঙ্কের ইনভার্সের প্রয়োগ দেখে নেই। 3 নাম্বার অঙ্কে কি রয়েছে, এখানে আছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স। 1 পড়লেও হবে, না পড়লেও হবে, 1 থাকলে পড়বে, অন্য যে কোনো সংখ্যা থাকলে পড়তে হয়, আর 1 বললেও সমস্যা নেই। 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, এর উপরে আছে হোল ইনভার্স। তোমরা একটা সূত্র পেয়েছিলে a ইনভার্স অর্থাৎ a ইনভার্স n, এই সূত্রটা তোমরা পেয়েছিলে না, a ইনভার্স n। এই a ইনভার্স n এর সূত্রটা কি ছিল, আমি এখানে লিখে দিচ্ছি, a ইনভার্স n এই সূত্রটা কি ছিল মনে আছে, কি ছিল, হ্যাঁ 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কি n, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই সূত্রের প্রয়োগ যদি আমরা এখানে দেখি তাহলে এটা আমরা কি পাই, তাহলে এটা আমরা কি পাই দেখো, এই সূত্রের প্রয়োগটা যদি আমরা ওইখানে করি কি পাই, হ্যাঁ দেখো, এই ইনভার্সের জন্য 1, উপরে 1, ইনভার্সের জন্য 1, আর কি a টু দি পাওয়ার কি হবে 1। একটা জিনিস লক্ষ্য করো, কোনো কিছুর পাওয়ার 1 হলে এটা সাধারণত লেখা হয় না, এই জন্য আমরা সরাসরি শুধু এটাকে 1/a লিখবো। a ইনভার্স 1 থাকলে এটা 1/a লিখবো। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি, লক্ষ্য করো এখানে কি হবে তোমরা এবার বলো, আছে 2 ইনভার্স, এটা কি হবে, হ্যাঁ ভেরি গুড, কি হবে 1/2 প্লাস, তাহলে এটা সেম ঘটনা 5 ইনভার্স 1/5, আমরা লিখতে পারি 1/5, এর উপরে আছে কি হোল ইনভার্স, এবার দেখো ভিতরে এটার ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে লসাগু হবে। আমরা যদি লসাগু করে নেই, 2 আর 5 এর লসাগু কত হবে, 5 2 10, অর্থাৎ লসাগু হবে 10। তাহলে 10, এখন লসাগুর নিয়ম কি, 2 দিয়া হর দ্বারা লসাগুকে ভাগ করব, ভাগফল লবের সাথে গুণ হবে, থ্যাংক ইউ। তাহলে 2 দিয়া যদি আমরা 10 কে ভাগ করি, 2 10 কে ভাগ করলে কত 5 উপরে গুণ করো, 5 কে 5 প্লাস 5 দিয়া যদি 10 এর ভাগ করি তাহলে কত 5 2 আসতেছে, 2 উপরে গুণ করো, 5 দিয়া 10 এর ভাগ করলে 2 উপরে গুণ করলে 2 কে 2, এর উপরে কি আছে হোল ইনভার্স। তাহলে এটা আমরা কি পাচ্ছি 5 + 2, দ্যাটস মিন 7/10, 7
7/10 এর উপর কি হোল ইনভার্স। হ্যাঁ, তোমাদের আরেকটা সূত্র আমি লিখে দিচ্ছি, তোমরা এটাও নোট করে রাখবে, এটাও নোট করে রাখো। আরেকটা সূত্র লিখে দিচ্ছি, মনে রাখবে। যদি মনে করো y ডিভাইডেড বাই এক্স, y ডিভাইডেড বাই এক্স এর উপর হোল ইনভার্স, হ্যাঁ হোল ইনভার্স, যদি ভগ্নাংশের উপরে ইনভার্স থাকে, ক্লিয়ার, লক্ষ্য করো ভালোভাবে, যদি ভগ্নাংশের উপরে ইনভার্স থাকে তাহলে এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দিলে, অর্থাৎ উল্টিয়ে দিলে ইনভার্স উঠে যায়, ভগ্নাংশকে উল্টিয়ে দিলে ইনভার্স উঠে যায়। এটা মূলত এই সূত্র বা এই সূত্র অনুযায়ী হয়, এটা এই সূত্র অনুযায়ী হয়। কিভাবে হয় আমি দেখাচ্ছি একটু, দেখো এই সূত্রটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি। এইখান থেকে আমরা এইদিকে যাই, হ্যাঁ এইদিকে যাই, একটু লক্ষ্য করো। এখানে আমরা নিয়ম মতো লিখতে পারি, দেখো y/x এর হোল ইনভার্স, এটাকে লিখতে পারি কি, এই ইনভার্সের জন্য কত 1, আর এখানে নিচে লিখবো y ডিভাইডেড বাই x। তখন এইখানে যদি এই ধরে নিচে হরে যদি ভগ্নাংশ থাকে, এটা হচ্ছে কি জটিল ভগ্নাংশ, এই ভগ্নাংশ উঠানোর নিয়ম কি, লব ইনটু উল্টা হর, মানে হর উল্টে যাবে, লব ইনটু কি হবে, x যাবে উপরে, y যাবে নিচে, অর্থাৎ x/y। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, দেখো যে y/x, এখান থেকে আমরা এইটা পেলাম, তাই না, y/x হোল ইনভার্স ছিল, এটা ভেঙে আমরা পেলাম x/y। যখন পাওয়ার 1 থাকবে, ইনভার্সের সাথে 1 থাকবে, তখন ভগ্নাংশকে উল্টিয়ে দিলেই এই ইনভার্স উঠে যাবে। কি বুঝতে পেরেছো? তাহলে সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটার মান কি হবে, দেখো এটার মান কি হবে, এখন দেখা যাচ্ছে 7/10 হোল ইনভার্স, এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কত হবে, 10/7। ভেরি গুড। এই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের 3 নং সমস্যার সমাধান। ইচ্ছা করলে এটা আমরা আরো ভাগ করতে পারতাম, সমস্ত লিখতে পারতাম, মানে এক সমস্ত 7/3 আকারে লিখতে পারতাম, এইভাবে লিখলেও হবে। কি তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। প্রশ্ন নেই, তাহলে এইটার সিমিলার অঙ্ক রয়েছে, তোমরা সিমিলার অঙ্ক করবে, সিমিলার 4 4 নাম্বার, এটা তোমরা বাসায় বসে করবে, এইটা এই নিয়মটা ফলো করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এবার আরেকটা নিয়মে চলে যাচ্ছি। আমি 6 নাম্বার নিয়মে। 6 নাম্বার মুছাইব, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। এবার 6 নাম্বার নিয়মটা দেখো। 6 নাম্বার কি আছে, x ইনভার্স y এর উপরে আছে রুট, হোল রুট, ইনটু এরপরে কি আছে y ইনভার্স z, হোল রুট, এরপরে মুছে দিচ্ছে এটা, এরপরে আছে ইনটু কি z ইনভার্স, কি z ইনভার্স বলো, z ইনভার্স x এর উপরে আছে হোল রুট, ঠিক আছে? তাহলে ওই যে আমাদের ইনভার্সের নিয়ম অনুযায়ী আমরা আগে এটা উঠাই, এই সূত্র অনুযায়ী আমরা আগে এটা উঠাই, আর ইনভার্সটা উঠাই, তাহলে কি হবে, ব্র্যাকেটের স্কয়ার রুটের ভিতরে, বর্গমূলের ভিতরে এটা কি হবে, হ্যাঁ কি হবে, 1/x ইনটু কি y রুট, এরপর এটা হবে 1/y ইনটু কি z, হ্যাঁ এটা কি হবে 1/z ইনটু x, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এটা উপরে যায়, বলো তো y কার সাথে গুণ হবে, 1 এর সাথে না x এর সাথে, কার সাথে, হ্যাঁ 1 এর সাথে, ভেরি গুড। তাহলে 1 এর সাথে যদি গুণ হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি, y/x রুট স্কয়ার রুট কি z/y হোল রুট, এরপরে কি আছে হোল রুট স্কয়ার রুট, এরপরে কি আছে x/z স্কয়ার রুট। এখন লক্ষ্য করো এই তিনটার উপরে কি আছে, রুট আছে, রুট রুট রুট। আমরা জানি যদি এইরকম হয়, দেখো পাওয়ার যদি একই হয়, মনে করো a কিউব, হ্যাঁ b কিউব, এইভাবে যদি থাকে তাহলে একই পাওয়ার থাকলে এটাকে আমরা একসাথে কি লিখতে পারি, a b এর হোল কিউব, একসাথে পাওয়ার লিখতে পারি না, লিখতে পারি, হ্যাঁ? তাহলে এখানে এই যে স্কয়ার রুট এইগুলাও কিন্তু পাওয়ার, এইগুলাও পাওয়ার, যেমন স্কয়ার রুট, হ্যাঁ এটাকে বলা হয় স্কয়ার রুট, ইংরেজিতে বলা হয় স্কয়ার রুট, আর বাংলায় একে বলা হয় বর্গমূল। ইংরেজিতে এটাকে কি বলা হয়, স্কয়ার
স্কয়ার রুট, স্কয়ার রুট বা বর্গমূল, আমরা বলবো বর্গমূল। এটা কিন্তু পাওয়ার, এটা কি পাওয়ার, এটার মান সাধারণত কত, এটার মান পাওয়ারের মান হাফ। ভেরি গুড। আর যদি এমন থাকে দেখো n এর মধ্যে রুট থাকে, n এর মধ্যে রুট থাকে, তাহলে এটাকে বলা হয় কি পড়তে হয়, nth রুট, nth রুট, nth রুট এর মান কত 1/n, এর পাওয়ার হচ্ছে, এটাও একটা পাওয়ার, কোন সংখ্যার উপরে যদি থাকে এর মান হবে 1/n। শুধু রুট থাকলে 1/2 আর nth রুট থাকলে 1/n। n এর জায়গায় n এর পরিবর্তে যদি 7 থাকে 7 তখন হবে 1/7, যদি 5 থাকে 1/5, যদি 3 থাকে 1/3, অর্থাৎ 3 থাকলে এটাকে বলা হবে, এই যে 3 থাকলে এটাকে বলা হয় কিউব রুট, কিউব রুট অর্থাৎ ঘনমূল, এটাকে বলা হয় স্কয়ার রুট, এটাকে বলা হয় কিউব রুট। এর মান কত হবে 1/3। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটার বাকি অংশে চলে যাই। দেখো বাকি অংশে চলে যাই, যে রুট আছে আলাদা আলাদা পাওয়ার, সবগুলা পাওয়ার, এটার পাওয়ার এটা একই পাওয়ার, তখন আমরা এটাকে একসাথে লিখতে পারি। একসাথে কি লিখতে পারি, দেখো এই যে সবগুলা রুট একসাথে লিখলাম, পাওয়ার একসাথে লিখলাম, পরে লিখতে পারি কি ভিতরে y/x ইন্টু z/y ইন্টু x/z। ঠিক আছে, x/z। এখন লক্ষ্য করো এখানে কি কোনো কিছু কাটা দেওয়া যায়, কাটা যায়, কাটা যায়, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কি কি কাটা যায়, x x কাটা যায়, y y কাটা যায়, z z কাটা যায়। হ্যাঁ, ভেরি গুড। যে সবগুলা কাটা দেওয়ার পরে এখানে কত থাকবে, কত থাকবে, 0 না, 0 না। এখানে মনে রাখবে তোমাদের একটা নিয়ম আমি দেখাচ্ছি, যদি x/x অর্থাৎ উপরে নিচে কাটা যায়, উপরে নিচে কাটা যায়, তখন কিন্তু 1 থাকবে, অর্থাৎ ভাগ আকারে কাটা গেলে এর মান হবে 1, ভাগ আকারে কাটা গেলে এর মান হবে কত 1। আর যদি এমন হয় x - x অর্থাৎ x থেকে x বিয়োগ, তখন এর চলে গেলে এর মান হবে 0। অর্থাৎ পাশাপাশি যদি তুমি কাটো, পাশাপাশি কাটলে 0 হবে, আর উপরে নিচে কাটা গেলে এর মান কত হবে, যেহেতু এটা ভাগ, হ্যাঁ x কে x দ্বারা ভাগ করলে x থেকে x 1 থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে যেহেতু উপরে নিচে কাটা গেছে, এর মান কত হবে 1 √1, আমরা পেয়ে গেলাম √1। আচ্ছা, এবার বলো √1 এর মান কত হবে, √1 এর মান কত হবে। মনে রাখবা 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা দেখলাম 1 এর মান, 1 এর পাওয়ার যতই হোক, 1 এর পাওয়ার যত n হচ্ছে, এখানে n হচ্ছে n বিলংস টু n, অর্থাৎ নরমাল নাম্বার থেকে 1 2 3 4 5 6 7 এইসব যদি আসে, তাহলে 1 এর পাওয়ার যতই হোক, 1 এর পাওয়ার যতই হোক, এর মান হবে কত 1, 1ই হবে। তাহলে 1 রুট এর মান হবে 1। এই হচ্ছে, দেখো এই হচ্ছে তোমাদের 6 নাম্বার সমস্যার সমাধান। এখানে আমরা অ্যানসার লিখতে পারি। কি বুঝতে পারছো তোমরা? এখানে কি কোনো প্রশ্ন আছে? নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছাচ্ছি। এবার এইটার মতো, এইটার আদলে তোমাদের একটা সিমিলার টু 6, সিমিলার টু 6 অর্থাৎ 6 নাম্বারের আদলে আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা বাসায় বসে করবে। ঠিক আছে, এখানে মুছিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে এটা করবে। যেমন দেখো x আমরা x না দেই, আমরা লিখলাম p ইনভার্স q, এর পাওয়ার দিলাম 1/2 ইন্টু q ইনভার্স r, এর পাওয়ার দিলাম হাফ ইন্টু r ইনভার্স কি p, এর পাওয়ার দিলাম হাফ। আমরা কিন্তু আগেই জানি, মনে করো √a, দেখো √a, তাহলে a কে আমরা কি আকারে লিখতে পারি 1/2 এই আকারে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস কিন্তু পরিষ্কার, রুট আর এই পাওয়ার হাফ একই জিনিস, কারণ রুটে আমরা একটু আগেই দেখাইলাম রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এটা তোমরা এই নিয়ম অনুযায়ী করবে। কি পারবে না? আচ্ছা ঠিক আছে, যদি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা এটা লিখে দিবে। ঠিক আছে।
আমরা আজকে এই পর্যন্ত এই বিষয়গুলো পড়লাম। তোমরা তোমাদের বই থেকে এই সমস্যাগুলো সমাধান করবে, বইটা একটু ভালোভাবে দেখবে। আর আমাদের নেত্রকোনা অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা দেখতে থাকবে। আর আমি যেহেতু আমাদের অনেক গণিত শিক্ষক রয়েছেন, অন্যান্য গণিত শিক্ষক রয়েছেন, আরও ক্লাস নিচ্ছেন, আমি আমার ভাগ্যে পড়েছে বীজগণিত, আমি বীজগণিত নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে দেখতে থাকো। আজ আমার ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরও কোনো না কোনো একদিন। ধন্যবাদ সবাইকে।